ঝড়ো মুখর বাদুর দিনে আজি ঝড়ো ঝড়ো মুখর ওয়েট প্রিয় দর্শক, নিশ্চয়ই আপনারা ভালো আছেন। আমি একটা রবীন্দ্রসঙ্গীত শুনছিলাম এবং শুনতে শুনতে হঠাৎ করে আমার মনে হলো এই রবীন্দ্রসঙ্গীতের প্রথম লাইনটা নিয়ে আমরা একটু কথা বলতে পারি। যদিও আপনাদের সাথে আজকে আমার কথা বলার কথা ছিল লেখালেখি নিয়ে। লেখালেখির সাথে রবীন্দ্রসঙ্গীতের কি সম্পর্ক আছে না নাই? থাকতে পারে, কারণ যেখানে অনেক কিছু সম্পর্ক একদমই নাই মনে হয়, সেটির মধ্যে একটা কোনো না কোনো সম্পর্ক অনেক সময় থাকতেও পারে। আমি যে গানটি শুনছিলাম সেই গানটি নিশ্চয়ই আপনারা এতক্ষণ শুনছিলেন। আমরা একটু গানটির প্রথম লাইনটি এখানে লিখতে পারি। এই যে এখানে একটা শব্দ আছে, আজি ঝড়ো ঝড়ো মুখরো বাদরো দিনে, এই শব্দটা নিশ্চয়ই ভুল। আমি প্রথম যেদিন এই গানটি শুনি এবং একজন আমাকে লিখে পাঠান, আমি খুব কনফিডেন্টলি তাকে বলেছিলাম যে আপনি এত রবীন্দ্রসঙ্গীত শোনেন অথচ আপনি এখানে ভুল একটি শব্দ লিখেছেন বাদরো দিনে। আমি ঘ্যাচাং করে সেই শব্দটি কেটে ফেলেছিলাম। তখন উনি আমাকে একটা কথা বলেছিলেন, কোনো একটা শব্দ যখন তুমি শুনবে তখন খুব কনফিডেন্টলি সেই শব্দটার সম্পর্কে তোমার সন্দেহ প্রকাশ করার আগে তুমি অবশ্যই সেই শব্দটি সঠিকভাবে জেনে নিবে। এই গানের যে আবহটা, যে পরিবেশের কথা বলা হয়েছে তার সাথে বাদল শব্দটি খুব স্বাভাবিকভাবেই যায়। তাহলে সেই শব্দটি বাদর কেন হতে পারে সেই ভাবনাটি আমাদের মাথায় আসে না, কিংবা শব্দটির অর্থ আমরা জানি না। এখন যিনি আমাকে বলেছেন যে এই শব্দটি বাদল নয়, এই শব্দটি আসলে বাদর, এবং তিনি খুব কনফিডেন্টলি আমাকে কথাটি বলেছেন, কারণ তিনি সেই বিষয়টি সুস্পষ্টভাবে জানতেন। তো তখন আমি অভিধান খুলে দেখলাম যে হ্যাঁ, এটির শব্দের অর্থ হচ্ছে মেঘ, এবং যেটি কবিতায় বৃষ্টি হিসেবে ব্যবহার হয়। এবং তখন আমার মধ্যে একটা কৌতূহল তৈরি হয়েছে যে এই শব্দটা ব্যবহার করার কিংবা এই গানটি লেখার পেছনে কারণটা আসলে কি। এটি আসলে আমাকে আরও একটা গল্প জানতে সাহায্য করেছে। এই কথাগুলো কেন বলছি, লেখালেখির সাথে এই কথার সম্পর্ক কি? হয়তো কোনো সম্পর্ক নাই কিংবা আছে। লেখালেখি কোথাও শেখা যায় না, এর কোনো স্বতঃসিদ্ধ সূত্র নেই। কিন্তু আমি কিভাবে লেখালেখি করি, লেখালেখি করতে গিয়ে আমি কি ভাবি, লেখালেখি শুরুর আগে কি ভাবি, এবং আমার কি মনে হয় যে কোন বিষয়গুলো আমার লেখালেখির ক্ষেত্রে একটা ভিত্তি হিসেবে কাজ করেছে, সেই কথাগুলি আমি বলবো। একজন লেখকের শব্দের ওপর দখল থাকাটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই বিষয়টি শুধুমাত্র অনেক বেশি শব্দ জানলেই যে সেই লেখক খুব ভালো লিখতে পারবে সে কারণে নয়। আমার ব্যক্তিগতভাবে মনে হয় একজন লেখক যখন একটি শব্দকে জানবেন, শুনবেন এবং সেটিকে উপলব্ধি করতে পারবেন, তখন আসলে তার পর্যবেক্ষণের যে ক্ষমতা, সেই ক্ষমতাটি সেই শব্দটি জানার, বোঝার এবং উপলব্ধির মধ্য দিয়ে আরও বেশি বিকশিত হবে, আরও বেশি প্রকাশিত হবে। এবং একজন লেখকের সবচেয়ে বড় ক্ষমতা কিন্তু পর্যবেক্ষণ শক্তি, অনুভব ক্ষমতা। কিভাবে সেটি একটু বলছি। ছোটবেলায় খুবই জনপ্রিয় একটি টেলিভিশন বিজ্ঞাপন ছিল, প্রোডাক্টের নামটি আমি বলছি না, তবে সেই প্রোডাক্টের বিজ্ঞাপনে একটি ট্যাগলাইন ছিল। ট্যাগলাইনটি হচ্ছে রীতিমতো লাইফ, রীতিমতো লাইফ। এই শব্দটি আমার বন্ধু বান্ধব সবাই বলতো, আমিও সেই শব্দটি শুনতাম, যেটি হচ্ছে রীতিমতো লাইফ। তো আমরা ধরেই নিচ্ছি যে এটা রীতিমতো লাইফ। এখন রীতিমতো লাইফ আসলে কি অর্থ বহন করে সেটি কিন্তু আমরা কেউ ভাবিনি, একবারও ভাবিনি যে রীতিমতো লাইফ শব্দটি আসলে কি অর্থ বহন করে। এর অনেকদিন পরে আমি একজনের সামনে গিয়ে ঠিক সেম কথাটি বললাম, রীতিমতো লাইফ। তিনি বললেন যে রীতিমতো লাইফ মানে? আমি বললাম যে এই যে এইমাত্র বিজ্ঞাপনে বললো। তখন উনি হেসে দিলেন, হেসে দিয়ে বললেন এটা রীতিমতো লাইফ নয়। আমি বললাম তাহলে কি? উনি বললেন এটা হচ্ছে রিদম অফ লাইফ, রিদম অফ লাইফ, যেটার অর্থ হচ্ছে জীবনের ছন্দ। মানে যেই পণ্যের বিজ্ঞাপনটি ছিল সেটি বলছে যে এই পণ্যটি জীবনের একটা ছন্দ, রাইট? এখন দেখেন, এই শব্দটি কিন্তু আমরা সারা জীবন শুনেছি, শুনেও কিন্তু কখনো এই শব্দটির অর্থ কি হতে পারে সেটি আমাদের মাথায় একবারের জন্য আসেনি। কিন্তু যেই মুহূর্তে উনি আমাকে বললেন যে শব্দটি হচ্ছে এটি, এটির মানে হচ্ছে এটি, এ কারণে তারা এটিকে ব্যবহার করছে, তখন কিন্তু আমার মাথায় ভাবনার যেই একটা লিঙ্ক তৈরি হয়েছে যে এই বিজ্ঞাপন কি বোঝাতে চেয়েছে, এই বিজ্ঞাপনের উদ্দেশ্যটা আসলে কি, তারা আসলে তার ভোক্তাদেরকে কোন বার্তাটি দিতে চেয়েছে। এটি কিন্তু একটা গল্প, শুধু একটি একটা গল্প না, এটি একটা অনুভবও। তারা একটা অনুভব ছড়িয়ে দিতে চেয়েছে। একটা ছোট্ট শব্দের মধ্য দিয়ে তারা কত বড় একটা অনুভবকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে। এই জায়গাটা খুব ইন্টারেস্টিং যে ছোট্ট একটা শব্দ কত বড় একটা লিঙ্ক তৈরি করেছে।
কিন্তু আমি সেটি উপলব্ধি করিনি, আমি শুধু শব্দটা শুনেছি। একটা শব্দ কিন্তু আপনার কাছে কোনো অর্থ বহন নাও করতে পারে, কিন্তু হয়তো সেটির অনেকগুলো অর্থ রয়েছে। ধরেন একটা পাখি যখন কিচিরমিচির ডাকে, সেটি কিন্তু আমাদের কাছে শুধু একটা কিচিরমিচির শব্দ, কিন্তু হয়তো অন্য একটা পাখির কাছে সেটি অর্থ বহন করছে। তার মানে হচ্ছে আমরা যখন কোনো একটা শব্দ শুনবো, তখন সেই শব্দটার অর্থ আমাদেরকে উপলব্ধি করতে হবে, ফিল করতে হবে। যদি আমরা সেটিকে ফিল করতে না পারি, তাহলে সেটি আমাদের কাছে একটা শব্দই রয়ে যাবে। সেই শব্দটি আমাদের কাছে কোনো অনুভূতি তৈরি করতে পারবে না। কিন্তু শব্দের কাজ কিন্তু কোনো একটা ঘটনাকে আপনার কাছে স্পষ্ট করে তোলা, যাতে করে সেই ঘটনাটি আপনি উপলব্ধি করতে পারেন। প্রত্যেকটা অর্থবোধক শব্দের যে অর্থটা রয়েছে, সেই অর্থটা আমাদেরকে উপলব্ধি করতে পারতে হবে, ফিল করতে পারতে হবে। যদি আমরা সেটি ফিল করতে না পারি, তাহলে সেই শব্দটি আমাদের কাছে আসলে অর্থহীন রয়ে যাবে। কয়েকদিন আগে আয়মান সাদিকের সাথে আমার কথা হচ্ছিল একই রকম একাধিক শব্দ নিয়ে, যে শব্দগুলো হয়তো আমরা ভুল উচ্চারণ করি বা ভুলটাকে সঠিক বলে জানি। এর পেছনে কারণ হচ্ছে সেই শব্দগুলোর প্রকৃত অর্থটা হয়তো আমরা উপলব্ধি করতে পারি না বা জানি না। আমরা শুধু ওই শব্দটাই শুনেছি, মানুষের কাছে শুনেছি, বইয়ে পড়েছি বা নানান সোর্স থেকে শুনেছি, কিন্তু সেই শব্দটির অর্থ আমরা উপলব্ধি করতে চাইনি, ফিল করতে পারিনি। যেমন একটা শব্দ আছে পিশাচ, আমাদের মধ্যে কিন্তু একটা কনফিউশন সবসময় আছে যে শব্দটা পিশাচ না পিচাস। আমরা অনেকেই সেটিকে পিচাস বলি, অনেকেই সেটিকে পিশাচ বলি। তো আয়মান যখন আমাকে বলেছে, লিটারালি আমিও কনফিউজড হয়ে গেছি যে আসলে শব্দের অর্থ কোনটি। তখন আমি অভিধান দেখলাম, অভিধান দেখে আমার একটা ইন্টারেস্টিং উপলব্ধি হলো, ফিল হলো। যেই ফিলের কথা আমি আপনাদেরকে বারবার বলছিলাম, সেটি হচ্ছে বাংলা একাডেমির যে আধুনিক বাংলা অভিধান আছে, সেখানে বলা আছে যে পিশাচ হচ্ছে কাল্পনিক মাংসাশী ভূত। তো আমি একটু পড়লাম, পড়ার পর আমি পরের শব্দটার দিকে গেলাম, তখন দেখলাম ওখানে ঠিক পরের শব্দটা হচ্ছে পিষিত, পয় রস্যি তালে বসায় রস্যি ত, এবং পিষিত শব্দের অর্থ হচ্ছে কাঁচা মাংস। তখন আমার কাছে মনে হলো এই পিষিতর সাথে পিশাচের নিশ্চয়ই একটা সম্পর্ক আছে, কারণ পিশাচ বলা হচ্ছে যে এটি হচ্ছে এক ধরনের মাংসাশী ভূত, মানে কাঁচা মাংস খায় এমন একটা ভূত। এই কথাগুলো এই কারণে বলছি যে আমরা সবসময় বলি যে লেখক হয়ে ওঠার আগে আমাদেরকে পাঠক হতে হবে, কিন্তু কেমন পাঠক হতে হবে দ্যাট ইজ ইম্পর্টেন্ট। আমরা কিন্তু সেই কথাটি একদমই বলি না। পাঠক কিন্তু অনেক রকম হয়। আমরা যখন স্কুলে পরীক্ষা দিয়েছি, আমরা খটোমটো অনেক সূত্র পড়েছি না, যেই সূত্রগুলো আমরা পড়ে রাতের পর রাত মুখস্থ করেছি, পরীক্ষার হলে গিয়ে সেই মুখস্থটা উগরে দিয়েছি, মানে গলধকরণ করেছি, তারপর বমি করে দিয়ে এসেছি। আমরা আসলে তার কিছুই উপলব্ধি করিনি। কিন্তু লেখক হওয়ার জন্য কিন্তু ওরকম পাঠক হলে হবে না যে আমরা কোনো একটা কিছু শুধু পড়ার পরে সেটি হয়তো আমরা জাহির করার জন্য মানুষকে বলবো আমি এটা পড়েছি, এটা জেনেছি। এটা আসলে লেখক হওয়ার জন্য এমন পাঠক হলে হবে না। আমাদেরকে উপলব্ধি করতে হবে, অনুভব করতে হবে প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা ঘটনা, প্রত্যেকটা চরিত্র। সেটি শুধুমাত্র বই থেকে নয়, বইয়ের বাইরে আমাদের জন্য একটা বিশাল পৃথিবী রয়েছে, জীবনের পৃথিবী। সেই জীবনটাকেও আমাদের পাঠ করতে জানতে হবে। বই যেভাবে পড়ার সময় উপলব্ধি করতে পারতে হবে, ঠিক একইভাবে আমাদের চারপাশের যে জীবন এবং জগৎটা রয়েছে, সেটিকেও আমাদেরকে পাঠ করতে হবে উপলব্ধি দিয়ে, অনুভূতি দিয়ে। যদি আমরা আমাদের উপলব্ধি এবং অনুভূতি দিয়ে পাঠ করতে না পারি, তাহলে আমরা কিভাবে লিখতে পারবো না তাহলে আমরা।